তবে কিনা এই শেষ বয়সে মাইলস্টোন কাণ্ডে জেলের ভাত খেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শান্তিতে নোবেল পেয়ে যিনি সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন, তার কপালে এমন করুণ পরিণতি লেখা ছিল সেটা কে জানত। এদিকে এই ভয়ঙ্কর মামলার খবর শুনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। ২০২৬ সালের নির্বাচনের পর গদিতে বসার পর এটাই মনে হয় তারেক রহমানের সবচেয়ে বড় হোঁচট। কারণ অভিভাবকরা যে লেভেলের খেপেছেন, তাতে করে তারেক সাহেব চাইলেও এখন ডক্টর ইউনূসকে বাঁচাতে পারবেন না। দেশের মানুষ এখন আর বোকা নেই। যে জনগণ ঘাট ধাক্কা দিয়ে হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারে, সেই বিক্ষুব্ধ জনতার কাছে তারেক রহমান তো একেবারে দুধভাত। জনরোষের আগুনে একবার ঘি পড়লে যে কারো বিদায় ঘণ্টা বেজে যেতে পারে, সেটা তারেক সরকার খুব ভালো করেই টের পাচ্ছে। চারদিকে এখন শুধুই থমথমে অবস্থা, আর সবার মনে একটাই প্রশ্ন যে ডক্টর ইউনূস এই মহাবিপদ থেকে কিভাবে পার পাবেন, আর তাকে বাঁচানোর কি আদৌ কোনো রাস্তা খোলা আছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের চেয়ার ছাড়ার পর ৩ মাসও ঠিকঠাক হয়নি। ঠিক এরই মাঝে এমন একটা বিশাল ফাঁদে আটকে গেলেন ডক্টর ইউনূস, যা দেখে অনেক বাঘা বাঘা নেতাদেরও কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভয়ঙ্কর বিমান ধসে পড়ার ঘটনায় চরম অবহেলার অভিযোগ এনে সরাসরি আদালতে মামলা আবেদন করা হয়েছে। যিনি এই আবেদন করেছেন তিনি আর কেউ নন, ওই ঘটনায় চিরতরে হারিয়ে যাওয়া এক কোমলমতি শিক্ষার্থীর হতভাগ্য পিতা। আর এই একটি মামলাতেই পুরো দেশের রাজনীতির মাঠে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। গত ৭ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি জমা পড়ার পর থেকেই পুরো প্রশাসনের জন্য আগুন লেগে গেছে। আসলে কি সাবেক প্রধানমন্ত্রীকে বাগে পেয়ে গেল আইনের জাল? এই মামলায় ডক্টর ইউনূস যে পরিমাণ ফেঁসে যাচ্ছেন, সেখান থেকে তাকে টেনে তোলা এখন আর কারো পক্ষেই সম্ভব নয়। সেই সঙ্গে মামলার আসামিদের তালিকাটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। একা ডক্টর ইউনূস নন, তার সাথে আরও ১৫ জন সাবেক উপদেষ্টার নাম একেবারে আঠার মতো জুড়ে দেওয়া হয়েছে। এই লিস্টে আছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরা থেকে শুরু করে সাবেক প্রেস সচিব শফিকুল আলমও। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মামলার খবর পেয়ে সাবেক এই ব্যক্তিদের অনেকেই এখন দিশেহারা হয়ে গর্তে পালানোর পথ খুঁজছেন। অভিভাবকরা যেভাবে ফুঁসে উঠেছেন, তাতে বাপ বাপ বলে পালানো ছাড়া যে কোনো উপায় নেই। একসময় যারা অনেক দাপট দেখিয়ে দেশ চালিয়েছেন, আজ তাদের এমন লেজ গুটিয়ে থাকা দেখে অনেকেই রীতিমতো ভিড়মিড় খাচ্ছেন। সবাই ভাবছেন এত বড় মানুষের আজ এই করুণ দশা কেন হলো? তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। পেছনের ঘটনা মনে পড়লে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। ২০২৫ সালের ২১শে জুলাইয়ের সে কালো অধ্যায়ের কথাকে এত সহজে ভোলা যায়? ঢাকার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের ওপর হঠাৎ করে আকাশ থেকে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ভরদুপুরের সেই ব্যস্ত সময়ে চোখের পলকে পুরো ভবন দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মাঝে ৩৬টি ছোট ছোট প্রাণ অকালে ঝরে যায়। আদরের ধনগুলোকে হারিয়ে পরিবারগুলো দুঃখ আর বুকফাটা আর্তনাদ, আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। পৃথিবী থেকে এতগুলো তাজা প্রাণ চিরতরে বিদায় নেওয়ার পর পুরো দেশ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে একটা তদন্ত কমিটি গঠন করা হলো ঠিকই, কিন্তু তারা স্রেফ একজন শিক্ষানবিশ পাইলটের মেশিনের সমস্যার দোহাই দিয়ে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কি এত সহজে ঘোল খাবে? তারা এই দায়সারা রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়ে আসল দোষীদের খুঁজতে মাঠে নেমেছে। তারা কোনোভাবেই মানতে নারাজ যে এখানে শুধু একজন পাইলটের দোষ ছিল। এখন সবার মনেই একটা খটকা লাগতে পারে, বিমান ধসে পড়লো আর দোষ গিয়ে পড়লো ডক্টর ইউনূস আর তার উপদেষ্টাদের ঘাড়ে। লজিকটা কিন্তু একেবারে ফেলনা নয়। প্রথমত, একটা ঘনবসতিপূর্ণ এলাকা আর এত বড় একটা প্রতিষ্ঠানের উপর দিয়ে কেন নিয়মিত প্রশিক্ষণ বিমান উড়ানো হচ্ছিল? এই তদারকির অভাবটাই তো সবচেয়ে বড় অপরাধ। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কেন এই ভয়ঙ্কর ঝুঁকির বিষয়টা নজরে আনা হলো না? দ্বিতীয়ত, দুর্ঘটনার পর উদ্ধার কাজে যে চরম অব্যবস্থাপনা দেখা গেছে, তা ছিল ক্ষমার অযোগ্য। আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে পদে পদে চরম গাফলতি চোখে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় যেই কারণে অভিভাবকরা খেপেছেন, সেটা হলো প্রতিশ্রুতি ভঙ্গ। সেই সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বড় বুলি আওড়ানো হয়েছিল যে পরিবারগুলোকে সেরকম ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়া হবে, কিন্তু কাজের বেলায় একেবারে লবডঙ্কা, কেউই কোনো সাহায্য পায়নি। অভিভাবকরা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে সরকারের কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। যেহেতু ডক্টর ইউনূস সেই সময় রাষ্ট্রের প্রধান নির্বাহী ছিলেন, তাই যে কোনো কাঠামোগত ব্যর্থতা আর অবহেলা চূড়ান্ত দায়ভার তারই ঘাড়ে এসে পড়ে। আর স্কুলের নিরাপত্তা এবং পরিবেশগত ঝুঁকির বিষয়টি শিক্ষা এবং পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পড়ে বলেই ওই উপদেষ্টাদেরও হাওয়া টাইট করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান বাহিনী এবং মাইলস্টোন স্কুল প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও আসামের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বাদীরা বুঝিয়ে দিয়েছেন পুরো সিস্টেমের ভেতরে থাকা গলদকে তারা এবার টেনে বের করবেনি, কাউকে তারা সহজেই ছেড়ে দেবেন না। আইনের দিক থেকে দেখলে ব্যাপারটা কিন্তু বেশ পেঁচানো। দেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ একেবারে পানির মতো পরিষ্কার করে দিয়েছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর দণ্ডবিধির ৩০৪-এর ক ধারা অনুযায়ী চরম
অবহেলার কারণে কারো মর্মান্তিক পরিণতি ঘটানো একটা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এখন অনেকেই বলতে পারেন ডক্টর ইউনূস তো আর নিজে গিয়ে বিমান ফেলে দেননি। হ্যাঁ, তার হয়তো কোনো সরাসরি অপরাধ করার উদ্দেশ্য ছিল না, কিন্তু আইনের কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা বিশাল ব্যাপার আছে। প্রধান হিসেবে সব দায়ভার তার উপরে বর্তায়। জেনে শুনে ঝুঁকিপূর্ণ এলাকায় বিমান চলাচলের অনুমতি বহাল রাখা এবং উদ্ধার কাজে অবহেলার চূড়ান্ত দায় সরকার প্রধান এড়াতে পারেন না। আর এই আইনি প্যাঁচে এখন ডক্টর ইউনূস চরমভাবে ফেঁসে যাচ্ছেন। তবে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা বেশ কঠিন হলেও আদালত যদি একবার মনে করে যে চরম বিপাকে পড়তে হবে সবাইকে, আর তখন জেলের ভাত খাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। এদিকে সাধারণ মানুষের চিন্তাভাবনা কিন্তু আরও কড়া। তারা শুধু ইউনূস সাহেবকে কাঠগড়ায় তুলেই শান্ত হচ্ছেন না। সিভিল এভিয়েশন আর বিমান বাহিনী কেন লোকালয়ের উপর দিয়ে বিমান চালানোর অনুমতি দিল সেই প্রশ্ন তুলে তাদের তুমুল ধোলাই করা হচ্ছে। এত খোলা জায়গা থাকতে কেন আবাসিক এলাকায় বেছে নেওয়া হলো? পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের চরম গাফলতিও সামনে চলে এসেছে। এতগুলো শিক্ষার্থী যেখানে পড়ে, কেন পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা বা জরুরি বের হওয়ার রাস্তা ছিল না? এই গাফিলতির কারণটাই তো আগুনের ভয়াবহতা এত বাড়িয়ে দিয়েছিল। স্কুল প্রশাসন কি শুধু টাকার পাহাড় গড়ার চিন্তায় মগ্ন ছিল? তাদের এই খামখেয়ালিপনার কারণেই তো এতগুলো মায়ের কোল খালি হয়ে গেল। তবে এই পুরো ঘটনায় সবথেকে বেশি মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস। তাকে এই পরিস্থিতি থেকে টেনে তোলা রীতিমতো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক সাহেবও এখন এই মামলায় ডক্টর ইউনূসকে বাঁচাতে পারবেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন অভিভাবকরা এখন কতটা মরিয়া হয়ে আছেন। সন্তানহারা পিতা যখন রাষ্ট্রের কাছে কোনো বিচার পান না, তখন তারা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। তারেক রহমান চাইলেও এখন গায়ের জোরে এই মামলা ধামাচাপা দিতে পারবেন না, কারণ তিনি জানেন এই দেশের মানুষ অন্যায় দেখলে কেমন দৌড়ানি দিতে পারে। অভিভাবকদের চোখের পানি আর দীর্ঘশ্বাস যে কোনো সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যে দাপট দেখিয়ে আগে দেশ চালানো হতো, এখন আর সেই দিন নেই। জনগণ এখন নিজেদের অধিকার আদায়ে একেবারে মরিয়া। তারেক সাহেবের দল এখন রীতিমতো ঘাম ছোটানো অবস্থায় আছে। কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই চিন্তায় তাদেরও মাথায় হাত। কিন্তু ডক্টর ইউনূসের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া তাদের হাতেও আর কোনো ম্যাজিক নেই। আদালত এরই মধ্যে বাদীর কথা শুনেছেন এবং পরবর্তী আদেশের জন্য ফাইল আটকে রেখেছেন। যে কোনো মুহূর্তে যদি একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায়, তবে দেশের রাজনীতিতে একেবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 36টা অমূল্য প্রাণের অকালে ঝরে যাওয়া আমাদের সিস্টেমের এমন এক চরম ত্রুটির দলিল, যা কোনোভাবে মুছে ফেলা যাবে না। যারা ভেবেছিল ক্ষমতা ছাড়ার পর শান্তিতে দিন কাটাবেন, তাদের এই আশায় একেবারে ছাই পড়েছে। ক্ষমতা মানেই যে শুধু চেয়ার গরম করা নয়, বিশাল এক দায়বদ্ধতা। এই মামলাটি যেন সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূস এখন এমন এক গ্যারাকলে আটকা পড়েছেন, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তার সামনে খোলা নেই।